গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হালকা একটু সর্দি করেছে বটে, তো বেশ ভালোই আছি। তো সকালে ঘুম থেকে উঠে আর যে জামা প্যান্টগুলো আমার পুচকুর ভিজে ছিল সেগুলো একটু রোদ্দুর দেখে বাইরে বার করে দিলাম, ওগুলো তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে। আর এই ওয়েদারটা এত খারাপ না, কখনো গরম কখনো আবার রাত্রিরে পাখা চালালে শীত পাচ্ছে, ওই জন্যেই হয়তো এই ঠান্ডা পান্ডাগুলো সব লেগে যাচ্ছে। আর রোদ্দুরটা উঠেছে বলে আমি আবার জানলাগুলো একটু খুলে দিলাম। আর এই জানলার মধ্যে পাখিরা এসে যখন ঠক ঠক করে, আর আমার ছেলে তখন যেখানেই থাকুক না কেন ও ঠিক আমাকে ডাকবে, মা মা পাপি পাপি। ও না পাখিকে পাখি বলতে পারে না, ও পাপি বলে। আর এই ছোট বাচ্চাদের এই আধো আধো কথাগুলোই তো শুনতে খুব ভালো লাগে, তাই না? ওকে নিয়ে আমার দিব্যি সময় কেটে যায়। শুধু কি বলো তো বন্ধুরা, আমার না লোকের অভাব। একটু মাঝে মাঝে আমার শাশুড়ি মায়ের কথা, শ্বশুরমশাইয়ের কথা এত মনে পড়ে যে কি বলবো। একটু ধরো শরীরটা ভালো লাগছে না, দুপুরের দিকটা একটু শোবো, কিন্তু মেন হচ্ছে কি আমাকেই ওকে নিয়ে শুয়ে থাকতে হবে, বসে থাকতে হবে। মা বাবা কেউ যদি থাকতো তাদের হাতে দিয়ে আমি একটুখানি অন্তত রেস্ট নিতে পারতাম। তো কি করব বলো, আমার তো ভাগ্য খারাপ। মা আর শ্বশুর শাশুড়িকে আমি বেশি দিন পাইনি, বিয়ের 8-9 বছরের ভিতরেই তারা চলে গেছে। অনেকের মনে হয় শাশুড়ি শ্বশুর অনেকের ভাবনা চিন্তা থাকে যে থাকলে হয়তো বেশি সমস্যা, কিন্তু কি জানি হয়তো তারা আমাদের জীবনে নেই বলেই বোধহয় আমার ওনাদের জায়গাটা এত ফাঁকা লাগে, এত ফাঁকা লাগে বলার মতন নয়। কি জানি। আর আমার শাশুড়ি বা আমার শ্বশুর কেউ তো আমাকে কোনোদিনও বৌমার চোখে দেখেনি, সবসময় বলতো আমি নাকি তাদের মেয়ে। শুধু আমার শাশুড়ি মা বলতো কি 18 বছর পর আমার রিকি ফিরে এসেছে। রিকি বন্ধুরা আমার ননদ, তোমাদের দাদা ভাইয়ের দিদি। সে যখন 1 বছর 8 মাস বয়স সে না মারা যায়। তো তাকে নাকি অনেকটা আমার মতন দেখতে ছিল, এইরকম মা একটা ভাবনা চিন্তায় থাকতো। আর সেই আমাকে যখন প্রথম দেখলো তখন মা বলতো আমি তো কখনোই তোকে ছাড়বো না, কারণ 18 বছর পর আমি আমার রিকিকে পেয়েছি, তোকে তো এমনিভাবে আমার কাছে রেখে দিতে পারবো না, চল তোকে আমি আমার ছেলের বই করি। তো এইভাবেই আমাদের বিয়ে হওয়া, আমার এই বাড়িতে বউ হয়ে আসা। আমার শ্বশুর শাশুড়ি এত ভালো মানুষ ছিলেন, ঘরে ঘরে যদি ওরকম শ্বশুর শাশুড়ি থাকে না, পুরো পরিবারটাই পাল্টে যাবে। আমি সবাইকে খারাপ অবশ্যই বলছি না, সবাই ভালো। আমি যদি ভালো হই তাহলে সবাই ভালো, এটা আমি মনে করি। তো আমার সর্দি হলে না আমার সব থেকে বেশি ভয় কী লাগে বলো তো? আমার ছেলেকে নিয়ে। আমার ছেলের যদি সর্দি হয়, ওর যদি শরীর খারাপ করে তখন কি হবে। আমার নিজেকে নিয়ে এতটাও ভাবনা চিন্তা হয় না যতটা ভাবনা চিন্তা আমাদের মায়েদের হয় বাচ্চাকে নিয়ে, যে তার যদি শরীর খারাপ হয় তাহলে কি করে কি করব। আর ছেলে মেয়েদের শরীর টরীর খারাপ করলে বোঝোই তো, কোনো কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না, না রান্না করতে ইচ্ছা করে, না ঘরের কোনো কাজ করতে ইচ্ছা করে। আর সবসময় দেখবে বাচ্চাদের শরীর খারাপ হলে না সবসময় মাকে চায়। আর সেই সময়টা আমার একদম ভালো লাগে না কিচ্ছু, ওই জন্য না আমার খুব ভয় করে। এবার মাস্কের কথা বলছো, হয়তো আমি মাস্ক পরে থাকলে সারাদিন থাকতে পারি, কিন্তু রাত্রিবেলা কি করবো? রাত্রিবেলা তো আর মাস্ক পরে শুতে পারবো না। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে বন্ধু মনে করে পাশে থাকছো, পাশে রয়েছো, ভিডিওতে লাইক করছো, কমেন্ট করছো, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। আর যারা এখনও করোনি প্লিজ করে দাও। আর আমি শ্যাম্পু করবো আজকে, ওই জন্যেই চুলটা আমি আগে আঁচড়ে নিচ্ছি, কারণ শ্যাম্পু করার পর যদি আমি চুল আঁচড়াই দেখবো চিরুনিতে না এত চুল উঠে যাবে। আর তখন কেন হেয়ার ফল হচ্ছে এই নিয়ে মাথা ঘামিয়ে তো কোনো লাভ নেই। হেয়ার ফল তো নিজেদের দোষই হচ্ছে, কারণ হচ্ছে যে ভিজে চুলে যখন আমরা চুল আঁচড়াবো, ভিজের জন্য চুলের গোড়া থাকে আলগা, আর সেখানে তো তোমার হবেই, চুলের গোড়া আলগা থাকার কারণে চুল তো ছিঁড়বেই। ওই জন্যই আমি আগে চুলটা আঁচড়ে নিলাম, সেই শ্যাম্পু করার পর চুল শুকনো হয়ে যাওয়ার পর তারপর আমি একটু হালকা সিরাম দিয়ে দেবো, দিয়ে তারপরে চুলটা আঁচড়ে নেবো। আর মাঝে মাঝে কি হয় জানো তো বন্ধুরা,
স্নান করে সে চুল আঁচড়াতেই তো ভুলে যাই, কাজের তালে তালে না আর মনেই থাকে না চুল আঁচড়ানোর কথা। বিকেল দিকে মনে পড়ে এই সময় চুলটা তো এরকম এলোমেলো হয়ে রয়েছে, চুলটা একটু আঁচড়ে নিই। অনেক সময় এরকম হয়েও যায়, সারাদিন চুলেতে চিরুনিই পড়ে না। স্নান করে চলে এসেছি, পুজো টুজো করে আর একটু চা করে নেবো। আজকে রান্না করব ধোকার ডালনা। আজকে তো শুক্রবার, আর ওই শুক্রবারের জন্য আমাদের যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষা, তো সেই হিসেবে পেঁয়াজ রসুন কিছু খাওয়া হবে না, একটু নিরামিষ মানে এই ধোকা মুগের ডাল এই সবই হয়। এই একটু ধোকার ডালনা করব, একেবারে দুবেলার করে রেখে দেবো। রাত্রির একটু রুটি বা পরোটা করলে রাত্রিরের ঝামেলাটাও মিটে যাবে। কি ঝামেলা না, হয়তো কী বলবো বলো তো, রান্নাটা একটা ঝামেলাই আমাদের কাছে। এবলা খেলে ওবলা কি খাবো, ওবলা খেলে তারপরের দিন কি রান্না হবে, এই চিন্তা করতে করতে মাথা একদম গেল আমাদের। আর এই যে ধোকার ডালনা ফাইনাল লুক, বেশ ভালো হয়েছিল খেতে। কিন্তু একটু নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে না একদম জমে যায় রান্নাটা। আর এই দেখো না, জামা কাপড়গুলো না শুকনোই হয়নি, এগুলো আবার তুলে রেখে দিচ্ছি পরের দিন সকালের জন্য। আর এই যে একটু আদা দিয়ে চা করছি, সর্দি টর্দি হলে না আদা দিয়ে চা খেলে বেশ ভালো লাগে, গলাটায় খুব আরাম হয়। আর রচা তো আমি খেতে ভালোবাসি না, কিন্তু কি করব, নিরুপায় হয়ে খেতে হয় মাঝে মাঝে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে।